আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ গেছে লন্ডনে, এবং লন্ডনে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে, ঘটনাটা আমাদের সামনে আছে, একটু আপনাদেরকে জানিয়ে নেই। অক্সফোর্ডে বিক্ষোভের মুখে হাসনাত সাদিক আছে, সে বিক্ষোভের ছবি আছে, ভিডিও আছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। গতকাল রবিবার 14 জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত দ্য স্টুডেন্ট লিড সারপ্রাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পালাইছে রে পালাইছে, হাসনাত পালাইছে, রাজাকার রাজাকার বলে স্লোগান দেন। এ সময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। যুক্তরাজ্যের পুলিশ খুব তৎপর, আমাদের দেশের মতো না, এবং হাসনাত আব্দুল্লাহ আলটিমেটলি পেছনের দরজা দিয়ে কোনো রকম তার আত্মরক্ষা করে বের হয়ে যায়। এবং এই লোকগুলা ধরেন এখনো তো কিছুটা তাদের অনুকূলে আছে পরিবেশ। ধরেন বিএনপি কখনোই চাবে না যে এরা বাংলাদেশের রাস্তাঘাটে হেনস্থা হোক, এবং তাদের বগুড়ার এক সমন্বয়ক জুতার বাড়ি খেয়েছে, তারপর জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ক হেনস্থা হয়েছে ছাত্রলীগের হাতে। এইটা বিএনপি সরকার হয়তো পুরোটা চাবে না, কিন্তু যদি কিছুদিন বাদে বিএনপি সরকারের আশীর্বাদ এদের উপর একটু কমে আসে, তাহলে এই হাসনাত সাদিক কায়েম এদের অবস্থা কি হবে। এবং আমি জানি না যে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা, কারণ ইতিমধ্যে দেখছেন যে হবিগঞ্জের বিতর্কিত সমন্বয়ক সেই মাহাদি হাসান, সে ইউরোপে যাওয়ার জন্য একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তো এই যে লোকগুলা, এরা কি ইতিমধ্যে বিভিন্ন দেশের ভিসা নিয়ে ফেলেছে, এবং ভিসা নিয়ে ফেলেছে বলেই তারা এখন চেষ্টা করছে যে যেভাবেই হোক একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করে যতদিন আছে, যতদিন খাওয়া যায়, যতদিন চলা যায়, ততদিন কোন রকম চলে, তারপরে আপনার ঠিক আছে এই সময় পর্যন্ত যতদিন নিরাপদ আছে ততদিন পর্যন্ত রাজনীতির মাঠে বিচরণ করে বেড়ালো। তারপরে যখন দেখবে যে না, আওয়ামী লীগ ফিরে এসছে, ছাত্রলীগ পুরোপুরি ফিরে এসছে, তখন তারা আবার উল্টা পথে হাঁটা শুরু করবে বা গর্তে গিয়ে ঢুকবে। এর কি কিছু লক্ষণ আমাদের চোখের সামনে দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা। ভালো থাকবেন। বেনজিরকে কি দুবাই সরকার আসলে ফেরত দেবে বাংলাদেশ সরকারের কাছে, নাকি আমাদের সরকার প্রধান ওনারা সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন হ্যাঁ বেনজিরকে গ্রেপ্তার করেছে, 1 মাসের মধ্যে আমরা পাবো? না, বেনজিরকে আটক বলেন বা গোয়েন্দা দপ্তরে ডেকে নিয়ে যাওয়া বলেন, যাই হবে হবে। তবে তার আগে আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে হয়তো আপনারা একটু বুঝে যাবেন। কারণ অনেকেই, আমার অনেক ভাই বোন আফসোস করছেন, আয় হায় হায়। অনেকে আবার ফেসবুক পোস্টে, আমার পোস্টে নিচে লিখছেন ভাই এই সময় দলের বিরুদ্ধে এগুলো বলার কি। না ভাই, বেনজির আমার দলীয় কর্মী না, দলীয় নেতাও না, কিছুই না। তো বেনজির আহমদের 2024 সালে কিছু ঘটনা বলি আপনাদের স্মরণ হবে। দেখেন 2024 সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু আমাদের আইজিপি বেনজির আহমেদ। 18 এপ্রিল 2024, 18 এপ্রিল তারিখগুলো একটু মনে রাখেন, এবং আমার আশপাশে দেখবেন স্ক্রিনগুলো দিয়ে দিব, আপনারা যাচাই করে নিতে পারেন। দুর্নীতি দমন কমিশন বা দুদক বেনজির আহমদের সম্পদের উৎস অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় 18 এপ্রিল 2024। কার সরকার ছিল? এই জন্য একটা তদন্ত কমিটি গঠন করে সরকার। 23 এপ্রিল 2024 হাইকোর্টে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 23 মে 2024 আদালতে বেনজির আহমদ ও তার পরিবারের 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন। কত? 2024 23 মে আদালত যে 33টি ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো সব বেনজিরের পরিবারের। 26 মে 2024 আদালত আরো তার যত সম্পত্তি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ারে বিনিয়োগ জব্দের নির্দেশ দেন। সব 2024-এর কিন্তু। এরপরে 4 মে 2024 পরে তথ্যটা পরে প্রকাশিত তথ্য অনুযায়ী বেনজির আহমদ তার স্ত্রী কন্যারা দেশ ত্যাগ করেন। কত? 4 মে 2024। 28 মে 2024 দুদুকে বেনজির আহমদ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তাকে 6 জুন এবং পরিবারের সদস্যকে 9 জুন হাজির হতে বলা হয়।
জুন 2024 আদালত তার সম্পদের যে সম্পত্তি ছিল বাংলাদেশের সবগুলাই ক্রোকের নির্দেশ দিয়েছিল। 2024 তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায়। ঢাকার একটি আদালত তার পরিবারের নামে থাকা আরো কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকেরও নির্দেশ দেন 12 জুন 2024। এর মধ্যে জমি, ফ্ল্যাট, কোম্পানি শেয়ার, ব্যবসায়িক সম্পদ অন্তর্ভুক্ত। 23 থেকে 24 জুন দুদক কার্যালয়ে বেনজির আহমেদের স্ত্রী কন্যারা হাজির হন নাই। এরপর দুদক জানায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুলাই 2024 আসেন এবার। দুদক হাইকোর্টের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় দুদক হাইকোর্টে। প্রতিবেদনে বলা হয় বেনজির আহমেদ এবং তার পরিবার প্রায় 43.46 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা পরিচিত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। হাইকোর্ট দুদকের তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন। বিপুল পরিমাণের জমি, ফ্ল্যাট, রিসোর্ট, ব্যবসায়িক সম্পদের মালিকানা, ব্যাংক হিসাব, অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সম্পদের উৎস সম্পর্কে দুদকের অনুসন্ধান, আদালতের মাধ্যমে সম্পদ জব্দ ও ক্রোক কার্যক্রম। এবং একটি বিষয় মনে রাখা জরুরি, 2024 সালের জুন জুলাই মাসে প্রকাশিত এইসব তথ্য ছিল মূলত তদন্ত, অনুসন্ধান এবং আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ ভিত্তিক। এর বিভিন্ন পত্রিকা আছে বাংলাদেশে। এইসব অভিযোগের বিষয়ে কোনো চূড়ান্ত বিচারের রায় হয় নাই তখন, অর্থাৎ আদালতে অনুসন্ধান চলমান ছিল। অভিযোগের সত্যতা নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত তখনও আদালত দেয়নি। তো আপনারা কি মনে করেন, যেটা কাহিনীটা কি? এই ধরনের অভিযোগের ক্ষেত্রে দ্রুত বিচার হওয়ার উচিত নাকি তদন্ত হওয়ার সম্পূর্ণ অপেক্ষা করা উচিত? মন্তব্য কিন্তু আপনাদের। এগুলো ছিল সব 2024-এর জুন জুলাই। আর ঠিক এইটার পরপর জুলাইয়ে, এইটার পরপরই এমন একটা কাহিনী হয়েছিল যে আন্দোলন চাঙ্গা হয়ে গেছিল। কাদের আন্দোলন? ওই যে সন্ত্রাসীদের আন্দোলন। তখন বিভিন্নভাবে আমরা ফেসবুকে লিখছিলাম কি ব্যাপার, সরকার পুলিশ প্রশাসনের উপরে একটু চাপ দেওয়ার সাথে সাথে আন্দোলনটা মনে যেন কেমন একটা ঘুরে যাচ্ছে, হঠাৎ সরকার বিরোধী আন্দোলন, এইখানে কি বেনজিরের কোনো জড়িত আছে কিনা, এগুলো ব্যাপক আলোচনা হয়েছিল তখন, কিন্তু কেউ দাম দেন নাই। এরপর 5 আগস্ট ঘটে গেল, কিন্তু 5 আগস্ট ঘটছে 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট সকাল পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জানে না যে শেখ হাসিনা সহ পুরো সরকারটা এইভাবে তছনছ করে দিবে জঙ্গিরা, আমাদের নেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য করবে সেনাবাহিনী। সারা জায়গায় আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কর্মীদেরকে মাইরা ধইরা বিল্ডিং থেকে ফেলে দেবে। এটা জানতেন আপনারা কেউ? 4 তারিখ বেনজির ভাই কিভাবে জানলেন এবং ওনার পরিবার সহ উনি আবার দেশ ত্যাগ করলেন। 4 আগস্ট উনি দেশ ত্যাগ করেছিলেন সসম্মানে। দুবাইতে আছেন, আপনারা একটু মনে করাই দিই, দুবাইতে আরাফ খান নামে আরেকজনকে ধরা হয়েছিল বেশ কিছুদিন আগে, মনে আছে? স্বর্ণের ব্যবসা, গোল্ডের ব্যবসা, গাড়ি বাড়ি, ওই সে হাজারো জিনিস, ঠিক আছে না? এই সম্পদের মালিক তখনই বলা হয়েছিল যে এগুলো সব বেনজিরের। কারণ আরাফ খান একজন এসআই হত্যা মামলার আসামি, আর তখন র্যাবের চিফ ছিলেন আমাদের বেনজির সাহেব। সকলে বলে, আমি বলি না কারণ আমার কাছে পুরোপুরি জানি না, আরাফ খান তো আমার বন্ধু না, যে সব সম্পত্তি নাকি কার, আমাদের বেনজির সাহেবের। তো সে আরাফ খানকে ধরার পরে দুবাইতে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরেও কিন্তু দুবাই বাংলাদেশকে পাঠায়নি। তার কারণ কি জানেন? আরাফ খানের ছিল একটা ভারতীয় পাসপোর্ট। জিসানের কথা মনে আছে আপনাদের, তাকেও দুবাইতে ধরছিল, তাকেও ফেরত পাঠাতে হবে, কারণ তার কাছে ছিল নেপালের পাসপোর্ট, ফেরাবে কোথায়? আর এখন আপনার যেই আমাদের ভাইয়া বেনজির ভাই, ওনাকে ধরেছেন, ওনার হচ্ছে পর্তুগিজ পাসপোর্ট, কিন্তু পর্তুগিজ পাসপোর্টের উপরে 10 বছরের গোল্ডেন ভিসা পেয়েছে। ওনাকে পাঠাবেন কিভাবে? আর এমনও তো হইতে পারে যে এই যে এখন যখন আপনাদের সামনে ভিডিওটা আসছে, এই সময় হয়তো উনি ওখান থেকে কাস্টডি থেকে বের হয়ে ওনার বাংলোতে আছেন, কারণ ওনাদের তো কোটি টাকা আছে। উকিলটা দাঁড়ায় যাবে, বলে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, আপনাদের এই দুবাইয়ের তদন্ত হওয়ার আগ পর্যন্ত উনি কোথাও যাবেন না। দুবাই গভর্নমেন্ট কি জানেন না এই পয়সা কিভাবে আসে? ওনার এখানে মানি লন্ডারিং এ দুবাইতে কিভাবে যায়? দুবাইতে বিজনেস হাব, পৃথিবীর যে কোনো দেশ থেকে হুন্ডিতে টাকা আসতে হবে। আপনি আজকে বলেন যে 2 লাখ দিরহাম দিবেন বাংলাদেশে লোকের কাছে, দুবাইতে আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হয়ে যাবে। এরপরে আপনার নামে গোল্ডেন ভিসাও তৈরি হবে, কারণ ব্যবসাতে 2 লাখ দিরহাম মস্কারি না, অনেক টাকার ব্যাপার। আপনার নামে বাড়ি ঘর রেজিস্ট্রি হবে, আপনি সসম্মানে দুবাইতে আসে থাকবেন। এগুলো দুবাই সরকার জানে, কারণ এটার যদি ওনারা যদি এই নিশ্চয়তা না দেন, তাহলে ওনাদের দেশ তো ডুবে যাবে, ব্যবসা শেষ, সবাই টাকা উইথড্র করবে যে না দুবাইতে তো সেফ হোম না, এটা সবাই আসো ওইভাবে। দেরা দুবাইয়ের 70% কিনা বিভিন্ন জনের। দুবাই সরকার জানেন না এই টাকা কিভাবে আসছে, কে আনছে, কার নামে, কোথায় সম্পত্তি, কত টাকার সম্পত্তি, সবাইরে ধরবে। তো
আপনারা মজার ইনফরমেশন দিই, এই যে আপনার রেড নোটিশ যেটা ইন্টারপোলের, সেখানে রেড নোটিশে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি যে এই বেনজিরের নামে কোনো রেড নোটিশ আছে, বা আপনার যে কথাগুলো বলা হচ্ছে এখন যে বেনজিরকে, যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে পেয়েছে যে বেনজিরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার না, এটা আসলে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে আছেন এখন উনি। এবং এই রেড নোটিশটা না থাকার কারণ দুইটা হইতে পারে। এক হচ্ছে যে ওনাকে যেই কারণে নিয়ে গেছে ওই কারণটার সাথে আমাদের দেশের এইসব ঘটনা নয়, হয়তো অন্য কোনো বিষয় হতে পারে, সেটা হয়তো সব মিনিমাইজ হয়ে যেতে পারে, ছাড়াও পেয়ে যেতে পারে। আবার এমন আছে হয়তো আমাদের দেশে যারা যে এম্বাসি থেকে, দুবাই থেকে যারা খবর দিছে, তারা হয়তো মিস ইনফরমেশন দিচ্ছে, মিসলিডিং। দেশের ভিতরে হয়তো অন্য কোনো একটা অঘটন হয়তো ঘটতে যাচ্ছে, যার কারণে হঠাৎ করে বলা হলো যে বেনজির অ্যারেস্ট, বেনজির গ্রেপ্তার, বেনজিরকে 1 মাসের ভিতরে আনছে। তার মানে আমরা সবাই বেনজির নিয়ে লাফাই, আর এখানে অন্য কিছু ঘটুক। একটা কথা মনে স্লোগান ছিল পাকিস্তানে, ছোটে ছোটে মাম্মি লম্বি সে লকির বেনজির, মানে বেনজির ভুট্টো নিয়ে পাকিস্তানের অন্য দলগুলো বলতো। তো যারা পাকিস্তানি আছেন তারা বুঝবেন আমার এই ভাষাটা আমি কোথায় কি বললাম, এটা আপনারা জানেন। তো বেনজিরকে ফেরত পাঠাবে কিভাবে? ওনার তো পর্তুগিজ পাসপোর্টে গোল্ডেন ভিসা সব ওখানে। বেনজির সাহেব তো যেই পয়সা, যে ওনার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি পড়তো, ওনার মেয়ে রেস্ট করার জন্য 7 কোটি না 8 কোটি টাকা দিয়ে বিশাল এক অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছিল, খালি মেয়ে 1.5 ঘন্টা রেস্ট করবে এইসব কারণে। তো যেই পরিমাণ টাকা দুবাই গভর্নমেন্টও জানে এই টাকা কখন কিভাবে ঢুকছে, কে কার নামে আনছে, কে কার নামে, তারা তাদের ব্যবসা লস করবে না এবং তারা এইভাবে পাঠাবে না। এটা হচ্ছে যে আপনার সেফ হ্যাভেন, দুবাই এখন সেফ হ্যাভেন, ওদের কাজই চলে এটা। সুইজারল্যান্ডে যেমন আগে শুনতেন না সুইস ব্যাংকে টাকা রাখা যায়, দুবাই এখন সেম। কোত্থেকে কিসের টাকা আসে, চিন্তার বিষয় যে বেনজিরকে ফেরত দিচ্ছে কিনা। আর এটা বলি, এখানে ইন্টারিম গভর্নমেন্ট বা এই গভর্নমেন্টের কোনো কৃতিত্ব নাই যে ওনার বিরুদ্ধে মামলায় আগস্টের পরে যেগুলো হচ্ছে ওগুলা, কিন্তু এরা বলছে, সংসদে দাঁড়াইয়া বলছে যে বেনজিরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির মামলায়। দুর্নীতির মামলা সবগুলোই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এবং আমার যেটা মনে হয়, আমি যেটা আগে থেকেই বলছিলাম যে আওয়ামী লীগ সরকার এইবার যখন 24-এ যখন আসলেন, তখন আমাদের নেত্রী এই দুর্নীতিবাদ সবগুলোকে ধরার জন্য, একটা গলা চিপা ধরার জন্য কাজ করতেছিলেন। আর সেটারই ছিল যে এই বেনজির ভাই, ওনার বিরুদ্ধে মামলার ফিরিস্তিগুলো তো দিলাম কখন কি হয়েছে। এরপরে দেখে একটু চিন্তা করেন, বেনজিরের বিরুদ্ধে এগুলো হওয়ার পর থেকে আপনার কিন্তু দেশের বিরুদ্ধে কি জানি একটা ওলট পালট হইল, পুলিশ, আর্মি, বিডিআর সব ওলট পালট হয়েছে। এই আওয়ামী লীগ পতনে বেনজির দায়ী কিনা আপনারাই বিচার করেন, আপনারাই চিন্তা করেন, কেন কখন কি হইল এগুলো একটু চিন্তা করেন। কেন উনি 4 তারিখ ভাইগা গেল, কেন ওনার পরিবার ভাইগা গেল? বেনজির আওয়ামী লীগ নেতা না, বরং বেনজিরদের কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, এটা চিন্তা করেন। জয় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গ্রেপ্তার সংক্রান্ত একটা খবর চারিদিকে খুব সাড়া ফেলেছে, আলোচনা হচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জিনিসগুলো বলার জন্য এই লাইভটা করছি। প্রথম কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন, আমরা ধরে নিলাম বেনজির আহমেদ কোথাও গ্রেপ্তার হয়েছেন দুবাইতে, কিন্তু উনি যেভাবে বলেছেন সেখানে কিন্তু সত্যতা নাই। প্রথম কথা হলো, সালাউদ্দিন সাহেব উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কথায় বোঝা গেল যে উনি আসলে ইন্টারপোলের কাজ সংক্রান্ত কোনো তথ্য ওনার কাছে নাই, উনি জানেনই না ইন্টারপোল কি কাজ করে। বেনজির আহমেদের অপরাধটা কি দেখাচ্ছে, বাংলাদেশ সরকার কি বলল যে ইন্টারপোলের রেড অ্যালার্ট, রেড নোটিশ জারি করেছে। হ্যাঁ, ইন্টারপোলের রেড নোটিশে যদি কাজ হয় তাহলে বাংলাদেশে সবার আগে গ্রেপ্তার হয়ে যেত, অর্থাৎ গ্রেপ্তার হয়ে বাংলাদেশে ফেরত আসতো তারেক রহমান। এর চেয়ে বেশি রেড অ্যালার্ট কিন্তু কারো নামে পর্যন্ত বাংলাদেশে জারি করা হয় নাই। প্রথমে আসলে বুঝুন যে ইন্টারপোলের কাজটা কি। ইন্টারপোল একটা অফিস জব, তাদের নিজস্ব কোনো পুলিশ নাই। তারা রেড নোটিশ, রেড অ্যালার্ট জারি করে, সেটা বিভিন্ন দেশের পুলিশ সেটার উপর অ্যাকশন নেয় বা নিতে পারে। কিন্তু মূল জিনিসটা যেটা ইন্টারপোলের মূল যেই জায়গায় তার ক্ষমতাটা, সেটা হলো
ক্রস বর্ডার ক্রাইম হতে হবে। ক্রস বর্ডার ক্রাইম না হলে ইন্টারপোলের আওতায় কিন্তু সেটা থাকে না। যেমন ধরুন তারেক রহমানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ তুলে রেড নোটিশ বা রেড অ্যালার্ট করেছিলাম, সেটা হলো যে উনি বাংলাদেশে দুর্নীতি করেছেন, এটা সেটা করেছেন। কিন্তু যতক্ষণ উনি বাংলাদেশের মধ্যে দুর্নীতি করছেন ততক্ষণ এটা কিন্তু ইন্টারপোলের আওতায় এই কাজটা পড়ে না। দুর্নীতি করে টাকা পাচার করলে তারপরে সেইটা হলো যে তখন এটা ক্রস বর্ডার অপরাধ হিসাবে হয়ে যায়। ফলে বেনজির আহমেদকে ইন্টারপোলের রেড অ্যালার্টে বহু কিছু করে সালাউদ্দিন সাহেবরা গ্রেপ্তার করিয়েছেন, এইটার মধ্যে সত্যতা থাকার সম্ভাবনা খুবই কম। তবে তিনি যেহেতু সংসদে বলেছেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে কথাটা সত্য, যে বেনজির আহমেদ কোথাও আটক হয়েছে। আর যদি সত্য না হয় পরবর্তীতে এটা নিয়ে কথা বলা যাবে। আপাতত ধরে নিচ্ছি উনি আটক হয়েছেন, কিন্তু সেই আটকটা নানান কারণেও হতে পারে। বেনজির সাহেব এবং বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের পর অনেক ধরনের আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পাসপোর্ট বাতিল করা হয়েছে। নানান ধরনের আপনার ইমিগ্রেশন সমস্যা তাদের থাকতে পারে, সে কারণেও বেনজির আহমেদ কোথাও আটক হতে পারেন। কি হয়েছে সেটা হয়তো কয়েকদিনের মধ্যে জানা যাবে, এবং এই বিষয়টা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ নয় এই জন্য যে বেনজির আহমেদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বেনজির আহমেদ সম্পর্কে আজকে সারা বাংলাদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা, তিনি দুর্নীতি করেছেন, তিনি স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের অত্যাচার করেছেন, এগুলো ব্যাপক প্রচার করছে, বিশেষ করে তার দুর্নীতির খবর প্রচার করছে। দেখুন, বেনজির আহমেদ কি দুর্নীতি করেছেন না করেছেন সেইটার আসলে আমি সাফাই গাইতে যাব না, কিন্তু আমার এখানে প্রাসঙ্গিক কথা আছে। 2 দিন আগে আমি একটা লেকচার দিয়েছি ইউটিউবে, সেখানে আমার ভিডিও আছে, আপনারা দেখেছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সম্পর্কে ওনাকে ইস্যু করে আমি ভিডিওটা করেছিলাম, যদিও আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। সেটা হলো যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে ওনার 4টা গাড়ি 4টা ড্রাইভার ছিল। সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পিএস ছিলেন, সেখান থেকে উনি পদত্যাগ করে রাজনীতি করেছেন, এমপি হয়েছেন, একবার প্রতিমন্ত্রী হয়েছেন, তারপরে উনি বিদেশে 17 বছর ছিলেন ভারতে, এই কাহিনী আমরা জানি। সেইখানে দেখুন যদি এইটুকুন, এবং তার সম্পর্কে আমরা আরো যেটা জানি, আমি যেটা বলেছিলাম যে তার অর্থনৈতিক জীবন যে খুবই খারাপ ছিল। ছাত্র বয়সে উনি, আমি বিশ্বস্ত সূত্রে জানি যে উনি যখন ছাত্রদল করতেন তখন উনি হলে বাকি খেতেন, হলে বিনা পয়সায় খেতেন। যারা হলে বিনা পয়সায় খায় এরা সাধারণত খুবই দরিদ্র ঘরের ছেলেমেয়েরা খায় না, অবশ্য এগুলো ছেলে। সেই অবস্থায় সালাউদ্দিন আহমেদ যদি সংসদে ডিক্লেয়ার করতে পারেন যে তার 4টা মন্ত্রী হওয়ার আগেই তার 4টা গাড়ি 4টা ড্রাইভার ছিল, তাহলে প্রপোর্শনেটলি চিন্তা করেন, যার 4টা গাড়ি 4টা ড্রাইভার থাকে, ওনার ছেলে মেয়েও তো খুব বেশি আমরা জানি না পরিবার, তাহলে প্রপোর্শনেটলি তার আরো কত সম্পদ বাংলাদেশে আছে। এই যে বাংলাদেশের একটা লাগামহীন দুর্নীতির সংস্কৃতি, এইটা নিয়েই আমি কিন্তু ওই ভিডিওতে লেকচার দিয়েছি, এবং দুর্নীতি জন্য আমরা ব্যক্তিকে আসলে দায় না করে দুর্নীতিটাকে আমি দেখি এইভাবে যে বাংলাদেশে দুর্নীতি হয়, বাংলাদেশ যে 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষ শক্তি, এটা দেশপ্রেম তাকে ইউনিফর্মলি আমাদের মধ্যে এস্টাবলিশ করে না, এটার কারণে দুর্নীতি হয়। আর একটা দুর্নীতি হয় দুর্নীতির ফিলসফি, অর্থাৎ আমাদের সমাজ মোটা দাগে বিশ্বাসই করে না যে কেউ সরকারি চাকরি করলে দুর্নীতি করবে না। তারপরেও বেনজির আহমেদের যেসব দুর্নীতির খবর প্রকাশ হয়েছে তার পক্ষে কিন্তু উনি যথেষ্ট বলিষ্ঠ যুক্তি দিয়ে কিন্তু উনি নিজে একটা লেকচার দিয়েছিলেন ইউটিউব ভিডিওতে, আপনারা সেটা দেখেছেন। আমার এই প্রশ্ন, আর আজকের দিনের এই প্রশ্ন, বেনজির আহমেদ দুর্নীতি করেছেন করেননি এটা না, আর সবচেয়ে বড় কথা হলো বেনজির আহমেদকে আপনি আলাদা করতে পারবেন না। বাংলাদেশে যে সর্বগ্রাসী অবস্থা দুর্নীতি, সেইখানে আমি বরঞ্চ বেনজির আহমেদকে সৎ মানুষদের কাতারে দেখি।
আমরা কিন্তু বেনজির আহমেদের যে সয় সম্পত্তি প্রকাশিত হয়েছে, প্রকৃত দুর্নীতিবাজদের সয় সম্পত্তি তার থেকে বহু গুণ বেশি থাকে, সেটা কিন্তু আমরা খেয়াল করিনি। আরেকটা জিনিস আমি জানতে পারলাম যে বেনজির আহমেদ এই 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 বিভিন্ন সমাজের উচ্চ পর্যায়ের, বিশেষ করে বিভিন্ন বিজনেস কর্পোরেটের আক্রোশের শিকার হয়েছিলেন, কারণ তাদের কিছু পার্সোনাল ক্রাইমকে তিনি মাফ করে দেননি, পুলিশকে তিনি স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন, এটাও কারণ হতে পারে। সব মিলে বেনজির আহমেদ আমাদের সমাজে দুর্নীতি করেছেন, দুর্নীতি করেননি, এইটা বেনজির আহমেদের কোনো পরিচয়ই না। বেনজির আহমেদের পরিচয় হলো তিনি 5ই মে 2013 সালে যেই হেফাজত ঠিক 24-এর জঙ্গি উত্থানের মতো উত্থান করতে চেয়েছিল, যেটা সফল হলে 2024-এর 5 আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো না রাষ্ট্রটা হারানোর জন্য, সেই রাষ্ট্র কিন্তু 2013 সালের মে মাসেই কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রটাকে জঙ্গিদের হাতে হারিয়ে ফেলতাম। সেই রাষ্ট্রকে বেনজির আহমেদ এবং তার অন্যান্য যারা তখনকার পুলিশ বাহিনী, কিন্তু ঢাকার ডিসি হিসাবে তিনি তো এটার একেবারে একটা কি পার্সন ছিলেন, কিন্তু সেখানে আইজিপি ছিলেন বা অন্যান্য ছিলেন, আমি কাউকে খাটো করছি না, কিন্তু বেনজির আহমেদের ওই রোলটা আমাদের দেখতে হবে যে এই বেনজির আহমেদ সঠিক ভাবে যদি দায়িত্ব পালন না করতেন, অর্থাৎ উনি যদি ওনার সাহস বা ওনার তখনকার বাহিনীর সাহস এবং দক্ষতা যোগ্যতা যদি তখন তারা প্রয়োগ না করতেন, 2013 সালের 5 মে কিন্তু আমরা বাংলাদেশটাকে হারিয়ে ফেলতাম। চিন্তা করুন, কত 11 বছর আগে বাংলাদেশ চলেছে তো জঙ্গি বাহিনীর হাতে। 11 বছর যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ছিল, এইটার জন্য কিন্তু বেনজির আহমেদকে কিন্তু ক্রেডিট দিতে হবে। তাহলে চিন্তা করুন কত বড় দেশপ্রেমিক একজন মানুষ আমাদের এই বেনজির আহমেদ। আমার এক ছোট ভাই আজকে বলছিলেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি, বিশেষ করে জঙ্গি বাহিনী আওয়ামী লীগকে ভয় পায় না, ভয় পায় দুইজনকে, যে প্রথমে শেখ হাসিনা, পরবর্তীতে যে লোকটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটা হলো এই বেনজির আহমেদ। কথাটা কিন্তু একেবারে আপনার ম্যাথামেটিক্যালি সত্য হোক না হোক সেটা আমরা ধরছি না, কিন্তু বেনজির আহমেদের জঙ্গিবাদ বিরোধী স্বাধীনতা মৌলবাদীরা বেনজির আহমেদকে কোন দৃষ্টিতে দেখে তার কিন্তু একটা প্রকাশ এখানে আছে। তাহলে বুঝুন, আজকে যে বেনজির আহমেদ আটক হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, এই খবর বের হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের মধ্যে যে আনন্দের রোল পড়বে না, কেন পড়বে না? পড়বেই তো। এমন ইফেক্টিভ একজন পুলিশ অফিসার বাংলাদেশে আমাদের জন্য তো এটা তো আমাদের জন্য আশীর্বাদ ছিলেন এই বেনজির আহমেদ। এমনকি আরো যদি আমরা যাই, দেখেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে আমি সবচেয়ে বেশি সম্মান করি, বিশেষ করে 2024-এর সফল জঙ্গি উত্থানের পর। আপনারা দেখেন সেনাবাহিনী, ওয়াকার, এরা কিন্তু জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে, আমেরিকান ডলারের কাছে আত্মসমর্পণ করে ফেলেছিল। তারপরে জাতিসংঘে যে তারা পিস কিপিং যে সৈন্য পাঠায় সেটা বন্ধ হয়ে যাবে এই ভয়ে তারা আত্মসমর্পণ করে ফেলেছিল। পরিপূর্ণভাবে কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করে দেশটাকে তাদের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে দেখেন বাংলাদেশের পুলিশ বাহিনী শেষ পর্যন্ত কিন্তু লড়ে গিয়েছে। পুলিশের তখনকার যে আইজিপি মামুন সাহেব, হ্যাঁ, এখন ওনার সম্পর্কে আপনারা অনেক কথা বলতে পারেন, উনি রাজসাক্ষী হয়েছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সত্য কথা হলো পুলিশ বাহিনী শেষ পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং মামুন সাহেব ছিলেন পুলিশ বাহিনী প্রধান। মামুন সাহেব তো অন্তত ওয়াকার হন নাই। আজকে মামুন সাহেব হ্যাঁ কি করেছেন না করেছেন, সে আপনি যখন বন্দী অবস্থায় একজন মানুষকে কোন ধরনের নির্যাতন করা হয়, কি করে কি করিয়েছে, এইটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যে মামুন সাহেব বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং পুলিশ বাহিনীর প্রধান থাকা অবস্থায় মামুন সাহেবকে
মামুন সাহেব কিন্তু জঙ্গিদের কাছে ওয়াকারের মতো কিন্তু, বা ওয়াকার বা সেনাবাহিনী, বিমান বাহিনী, এদের সবাই যে সমানভাবে, সেনা, নৌ, বিমান সবাই যে সমানভাবে আত্মসমর্পণ করেছে সেটা বলবো না, সব দায় আমি ওয়াকারের দেখি। কিন্তু বিপরীতে আপনি দেখেন আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা কিন্তু, তারা কিন্তু শেষ পর্যন্ত জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছিল, এবং এই আর্মিকে যদি আমরা ভুল করে যদি রাস্তায় না নামাতাম, আমাদের পুলিশ এবং আমাদের আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এই জঙ্গি উত্থানকে ঠেকিয়ে দিত। ভবিষ্যতে কখনো আমরা আর কখনো আমরা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে দেশের দুর্যোগে রাস্তায় নামাবো না, তাদের সহায়তার আসলে আমাদের দরকার নেই। এবং যদি কোনো আর্মির জেনারেল বা কেউ আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলে ইতিহাসে আপনারা কিভাবে এই বাংলাদেশটাকে, বাংলাদেশ যে একদিন মুক্তিযুদ্ধের হবে, বাংলাদেশ যে একদিন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এই ব্যাপারে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আপনারা কোনো ধরনের এটা হবে না এই ধরনের ফ্যান্টাসিতে ভুগবেন না। হলে আপনাদের ইতিহাসটা কি হবে? আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, আপনারা জিয়াউর রহমানকে হত্যা করেছেন, আপনারা সাধারণভাবে মানুষ মনে করে আপনাদের ইচ্ছা শক্তি ছাড়া বা আপনাদের সমর্থন ছাড়া বাংলাদেশে কোনো অঘটন ঘটে না। সেখানে আপনারা 2024-এ আজকে বাংলাদেশের যে অধঃপতন, এটার জন্য কিন্তু মানুষ আপনাদেরকে দায়ী করবে। আমি বিশ্বাস করি সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক অফিসার আছেন, সদস্য আছেন, সৈনিক আছেন বিভিন্ন পর্যায়ে, তারা কিন্তু বিষয়টা একটু ভেবে দেখবেন যে ওয়াকারের বিশ্বাসঘাতকতার কারণে বাংলাদেশের সেনাবাহিনী কতটা বদনামের মুখে পড়েছে, এই দেশের ইতিহাসে কিভাবে সেটা লিপিবদ্ধ হবে। এর বিপরীত চিত্রও কিন্তু আছে। আমরা কিন্তু জেনারেল মইনি আহমেদকে কিন্তু দেখেছি ঠিক তার উল্টো একটা রোল উনি পালন করেছিলেন। উনি যে রোলটা প্লে করেছিলেন মইনি আহমেদ, সেটা ছিল পুরোপুরি এই জেনারেল ওয়াকারের বিপরীত, যার কারণে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পেরেছিল এবং পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশের অনেক উন্নতি করেছিলাম। ফিরে আসি বেনজিরের কথায়। এই বেনজির আহমেদ, দেখেন বেনজির আহমেদকে কি করতে পারবে না পারবে এই স্বরাষ্ট্রমন্ত্রী বা তারেক রহমানের সরকার, এটা হয়তো আগামী দিনগুলোতে আমরা দেখব। এবং কতটা এর মানে বেনজির আহমেদের বর্তমান পরিস্থিতিটা নিয়ে আমি যেটা আপনাদেরকে বলতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন এটা পুরোপুরি সত্য না। হ্যাঁ, উনি আটক হয়েছেন, আমি এটা বিশ্বাস করছি, কিন্তু যেভাবে যা বলেছেন সেটা পুরোপুরি সত্য না। আর সত্যটা বের হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে, আমি ধরে নিলাম বেনজির আহমেদকে বিএনপি নিয়ে আসবে, জেলে ভরবে, ইত্যাদি ইত্যাদি করবে। বেনজির আহমেদ তার জীবনে বাংলাদেশের জন্য যা করার, ওই 5 মে হেফাজতের রাতে করেই কিন্তু বাংলাদেশে একজন নায়ক হয়ে গিয়েছে। তিনি বাংলাদেশের ইতিহাসে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, আমি আবার বলছি, যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছেন, এমনকি বিএনপিও কিন্তু, আপনারাও কিন্তু ওইখানে আছেন, যদিও আপনাদেরকে আমি সবসময় আহ্বান করি আসুন মুক্তিযুদ্ধের পক্ষে আসুন, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করুন, জিয়াউর রহমানকে ইতিহাসে বাঁচান, তারেক রহমানকে ইতিহাসে বাঁচান, খালেদা জিয়াকে ইতিহাসে বাঁচান, এই আহ্বান আমার সবসময় থাকবে। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একমাত্র ইতিহাস লিখতে পারি, কারণ স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী বাংলাদেশের 24-এর যে জঙ্গি কোয়ালিশন হয়েছিল, সেই জায়গায় আপনারা ওই জিনিসটা কিন্তু দেখবেন যে তারা কেউ কিন্তু কিছু লিখতে পারেন। আপনি সলিমুল্লাহকে দেখেন, কিছু লিখতে পারে? সলিমুল্লাহর বই কেউ পড়ে? পারে না। মানুষ যখন যুক্তিহীন হয়ে যায় তখন সে আর লিখতে পারে না, সে বলতে পারে, বাকপটু হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী যেই কোয়ালিশনটা আমরা 24-এর জঙ্গি উত্থানকালে দেখেছি, এরা হলো যুক্তিহীন একটা কোয়ালিশন, অর্থাৎ এদের প্রত্যেকটা শরিক, বিএনপি হোক, যেই হোক, তারা হলো যুক্তিহীন, অর্থাৎ তাদের মধ্যে যুক্তি কাজ করে না। যখন কোনো মানুষের মধ্যে যুক্তি কাজ না করে, সে কিন্তু লিখতে পারে না। লিখতে পারে, গোলাম আজম 1500 বই লিখেছে, তারপরে মতিউর রহমান নিজামী 5,500 বই লিখেছে, এরা তো কেউ 100, 30, 40, 60, 70-এর নিচে বই লেখে না। কিন্তু এই বইগুলো কারা পড়বে? ওই জামাতে ইসলামের ছেলে মেয়েরাই পড়বে, সেগুলো কিন্তু বাংলাদেশের আর কোনো মানুষ কিন্তু পড়বে না। মোট কথা হলো, ওই জিনিসটা আপনারা আমার উপর এই আস্থাটা রাখতে পারেন যে বাংলাদেশের ইতিহাস রচিত হবে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের স্কলারদের হাতে। সেই ইতিহাসে বেনজির আহমেদ কিন্তু অলরেডি একজন হিরো, তিনি কিন্তু আমাদের সংগ্রামের একজন নায়ক। সেটা কিন্তু উনি 2013 সালের 5ই মেতে হয়ে গেছে। হ্যাঁ, সেখানে কি বেনজির আহমেদ একাই নায়ক সেটা আমি জানি না, সেখানে কার কতটা ভূমিকা ছিল সেটা তো অবশ্যই নির্ধারিত হবে, সেই তর্কেও যাচ্ছি না। কিন্তু বেনজির আহমেদ একক নায়ক না হলেও অন্যতম নায়ক। এবং পরবর্তীতে আমরা বাংলাদেশের 24-এর জঙ্গি বাহিনীর, বিশেষ করে বেনজিরের গ্রেপ্তারের খবর বের হওয়ার পরে আমরা মৌলবাদী জঙ্গি 24-এর জঙ্গি কোয়ালিশনে যেই ধরনের আনন্দ উৎফুল্লতা দেখতে পাচ্ছি, তাতে নিঃসন্দেহে বলে দেয়া যায় যে বেনজির আহমেদকে কিন্তু তারা ভীষণ ভয় করে। এই বেনজির আহমেদকে যদি তারেক রহমানের সরকার ডেকে নিয়ে আসতে পারে ঢাকায়, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। কেন, আমাদের মুক্তি সংগ্রামের একজন নায়ক, বাংলাদেশ সৃষ্টিকারীদের মধ্যে মানুষরা বর্তমানে জেলে আছে না? আমির হোসেন আমু সাহেব জেলে আছেন না? হাসানুল হক ইনু জেলে আছেন, রাশেদ খান মেনন জেলে আছেন, আরো কার কার নাম বলবো। আমাদের প্রতিমন্ত্রী পলক সম্পর্কে আমরা অনেক জানি, তার অনেক ব্যর্থতা আছে। দেখা গেছে যে জুলাইতে উনি যেসব ছেলে মেয়েদের দিয়ে সাইবারের আন্দোলন করাতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাতে চেয়েছিলেন, এগুলো সব বেশিরভাগ দেখা গেছে যে এগুলা সব আসলে ছিল জঙ্গি। এগুলা সব পরবর্তীতে 2024-এ লাল বদর হয়েছে। কিন্তু পলক যে জেল খাটছে সেটার মূল্য আছে না? মানুষ তো ভুলও করে। হ্যাঁ, মামুন সাহেব কি ধরনের রাজসাক্ষী টাক্ষী হয়েছেন আমি জানি না, তবু আমি মামুন সাহেবকে দোষ দেওয়ার জন্য এটা বলছি না। আমি মনে করি মামুন সাহেব আমাদের একজন হিরো, কিন্তু পলক তো রাজসাক্ষীও হয়নি। তাহলে পলকের এই স্যাক্রিফাইসগুলোর মূল্য আছে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছেন যে যারা জেল খাটছে তাদেরকে তিনি মূল্যায়ন করবেন। আমার ধারণা তার এই কথার মধ্যে পলকও কিন্তু পড়ে যান। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বেনজির সাহেব আমাদের একজন হিরো। তার যে দুর্নীতি নিয়ে লাফালাফি হচ্ছে সারা বাংলাদেশে, আপনারা আমার ওই যে আমি যে 4 ড্রাইভার সংক্রান্ত লেকচারটা দিয়েছি আমার ইউটিউবে আছে, সেটা দেখলে আপনারা বুঝবেন দুর্নীতির ব্যাপারে আমি কিন্তু একেবারে আনকম্প্রোমাইজড একজন মানুষ। কিন্তু আমি এটাও মনে করি যে বাংলাদেশে দুর্নীতি দূর করতে হলে এর বেসিক এবং মূল কারণগুলো দূর করতে হবে। যতদিন আমরা মূল কারণগুলোতে হাত না দিব, যতদিন আমাদের রাজনীতিবিদরা এই ফিলোসফি গ্রহণ করবেন না যে এই দেশে দুর্নীতি বন্ধ করা সম্ভব, ততদিন আসলে এই যে বেনজির আহমেদকে কিংবা বেনজির আহমেদ কিন্তু তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার জবাব দিয়েছেন। কিন্তু ফলে বেনজির আহমেদকে আমি ওইভাবে বলতে পারছি না, কিন্তু আমি সালাউদ্দিন সাহেবকে বরং বলবো, বা এই ধরনের যারা আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে আসলে দুর্নীতির জন্য দোষারোপ করা হলো যে আমরা মূলত ক্যান্সারে যদি জ্বর হয় সেখানে প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে জ্বরটাকে সাময়িক ভালো করার মতো একটা জিনিস হবে। আমাদের কিন্তু আসলে ক্যান্সারটাকে উৎপাটন করতে হবে, এবং সেটার কিছু সহজ সহজ জিনিসও আমি দেখিয়ে দিয়েছি। আমার যে অনলাইনের এই সংগ্রাম, সেখানে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে দুর্নীতিটাকে কিভাবে অন্যদিকে ট্রান্সফার করা যায় সেটার একটা ফর্মুলা আমি এর মধ্যে দিয়েছি। আমি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বলছি, দেখেন, দেশটা দীর্ঘমেয়াদে শাসন করা আর 5 বছর দুর্নীতি করে দেশটা স্বাধীনতা বিরোধীদের হাতে ছেড়ে দেওয়াচ্ছে অনেক বেশি লাভজনক আমাদের সবার জন্য। আমরা কিন্তু সেই কাজটা ভবিষ্যতে করব। আমরা দুর্নীতি, যে এখন যে জিনিসটাকে দুর্নীতি বলা হয়, সেটাকে আমরা একটা ভিন্ন খাতে প্রবাহিত করব। আর আমাদের তো আসলে ভবিষ্যতে আমরা যদি স্বাধীনতা বিরোধী, যে আমার হিসাবে যে 2 হার্ডকোর জঙ্গি মৌলবাদী পাকিস্তানি বাংলাদেশে আছে, এদের রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা শূন্য করে দেওয়ার পর এই লোকগুলা কি করবে? এই লোকগুলা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাসা বাড়িতে কাজ করবে। এরা এখন হয়তো পিএইচডি করছে, এরা হয়তো এখন ব্যারিস্টার আছে, হ্যাঁ, বড় আইন ব্যবসা করছে, শিশির মনির ইত্যাদি ইত্যাদি। এগুলোকে আমরা কাজের লোক বানাবো এই বাংলাদেশে। সারা বিশ্বের অনুমোদন নিয়েই আমরা স্বাধীনতা বিরোধীগুলোকে বাংলাদেশে কিন্তু কাজের লোক বানাবো। ফলে আমাদের অর্থনৈতিক প্রাচুর্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য অনেক বেড়ে যাবে। সেইখানে আমাদের একটা ফিলোসফিক্যাল চেঞ্জ আনতে হবে, যেটা হলো যে বর্তমানে যেভাবে একজন মানুষ অঢেল টাকা পয়সার মালিক হয়ে যায়, সেইটা আর হবে না।
আমরা যদি সঠিকভাবে আমাদের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং আমাদের রাজনৈতিক নেতাদের সেই চিন্তা সামিল করতে পারি, এটাই হলো আমাদের ভবিষ্যতে দুর্নীতি মোকাবেলা করার একটা পথ। কিন্তু আজকে যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গিরা বেনজির আহমেদকে নিয়ে লাফালাফি করছে, তারা খুশিতে উৎফুল্ল, প্রচুর ফেসবুক পোস্ট দিচ্ছে, ভিডিও করছে, এগুলোর একটাই কারণ হলো যে বেনজির আহমেদ একজন দেশপ্রেমিক এবং খুব ইফেক্টিভ এবং খুবই এফিশিয়েন্ট সফল একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। উনি পুলিশের সবগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে যে 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, একটা হলো ঢাকার ডিসি, ঢাকার কমিশনার, ডিসি নয় দুঃখিত, ঢাকার কমিশনার, পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, তারপরে র্যাবের ডিজি এবং পুলিশের আইজিপি। 3টা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমি নিশ্চিত যদি বিএনপি যদি তাকে ধরে বাংলাদেশে আনতে পারে, যদি তাকে মেরে না ফেলে, এই বেনজির আহমেদ ভবিষ্যতে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। কারণ হলো বেনজিরের মতো লোকদের আমাদের দরকার, যারা জঙ্গিদের সাহসের সাথে এবং সম্মুখ সমরে মোকাবেলা করতে পারে। এমন মানুষ কিন্তু আমাদের মধ্যে খুব একটা বেশি নাই। সবাইকে ধন্যবাদ। এখানে তিনি যে দাবিটা করেছেন যে ইন্টারপোলের সাথে তারা নিবিড়ভাবে কাজ করছেন, গত বছর ডক্টর ইউনূসের সরকার ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য লিখেছিলেন, তো সব শুনে মনে হয়েছে যে বাংলাদেশের পুলিশের তৎপরতা এবং ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। কিন্তু আসলেই কি ঘটনাটা তাই? দুবাইয়ে তো অনেক বড় বড় অপরাধী বাস করে, এটা আমরা শুনে এসেছি, এবং তাদের বিরুদ্ধে ইন্টারপোলের অনেক রেড অ্যালার্ট আছে। এই যে পাকিস্তানের দাউদ ইব্রাহিমের মতো এত হাই প্রোফাইল ক্রিমিনাল দুবাইয়ে বাস করে বলে আমরা শুনেছি। বাংলাদেশেরও অনেক অনেক ক্রিমিনাল বলেন, নেতা বলেন, যাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, দুদকের মামলা, ফৌজদারি মামলা, তারা তো অনেক বছরের পর বছর দুবাইয়ে আছে, সেখানে ইন্টারপোল কাজ করে না। হঠাৎ করে পুলিশের একজন সাবেক আইজিপির বিরুদ্ধে ইন্টারপোল এত সক্রিয় হলো দুবাইয়ে, এখানেই কিন্তু আমাদের খটকাটা লেগেছিল। দুবাইয়ে ইন্টারপোল আদৌ তেমন সক্রিয় নয়, এটা আমি আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, যেটা আমি যে কারণে এই ভূমিকাটা রাখলাম। বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন, এটি সত্যি, কিন্তু মূল ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাই। 4 জন বাংলাদেশি ব্যবসায়ী, তার মধ্যে 4 নম্বর হলো বেনজির আহমেদ, এই 4 জন মিলে দুবাইয়ে একটি বিল্ডিং ভাড়া করে হোটেল ব্যবসা করতেন। ব্যবসাটা খুবই ভালো চলছিল তাদের এই হোটেল ব্যবসা, কিন্তু এই সম্প্রতি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে ত্রিমুখী সংঘাত কিংবা যুদ্ধ যাই বলেন শুরু হলো, এবং তার সাথে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ জড়িয়ে গেল, তার মধ্যে এই ইউনাইটেড আরব আমিরাতও রয়েছে, এবং তার ফলশ্রুতিতে দেখা গেল যে দুবাই, আবুধাবিতে ব্যাপক আক্রমণ হচ্ছে। এতে জড়িয়ে পড়ার কারণে দুবাইয়ের যে হোটেল ব্যবসাটা ছিল বেনজির আহমেদের, সেই হোটেল ব্যবসাটা বন্ধ হয়ে যায়। খুব ভালোভাবে চলা এই ব্যবসাটা একদম বন্ধ হয়ে যায় এই যুদ্ধের সাথে দুবাইয়ের জড়িয়ে পড়বার জন্য। তখন এই বেনজির আহমেদরা তিনি কিন্তু দুবাই থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন, এবং আমেরিকা থেকে রিসেন্টলি তিনি সিঙ্গাপুর যাবার পথে দুবাইয়ের ট্রানজিট ছিল তার, এবং তিনি যখন দুবাইয়ে আসেন তখন দুবাইয়ের ওদের এআই ফেস ডিটেক্টিং ক্যামেরা আছে, তারা ডিটেক্ট করে যে বেনজির আহমেদ, এবং তখন দুবাইয়ের পুলিশ বেনজির আহমেদকে তাদের হেফাজতে নেয়। কারণ ওই যে বেনজির আহমেদ সহ 4 জন পার্টনার, তারা যে হোটেল ব্যবসাটা করতেন, হোটেল ব্যবসার চরম লসের মুখে তারা হোটেলটা রেখে চলে যায়, এবং এর ফলে হোটেলের ভাড়া বেশ কিছু টাকা সেটা মানে বাড়িওয়ালা পায়, যেটা পরিশোধ করা হয়নি। তার প্রেক্ষিতে ওই বাড়িওয়ালা দুবাইয়ে একটি মামলা করেছিলেন, যে মামলার 4 নম্বর আসামি হলো বেনজির আহমেদ, 1, 2, 3 নম্বর হলো আরো 3 জন বাংলাদেশি। তো সেই মামলার প্রেক্ষিতে দুবাইয়ে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে বাংলাদেশ পুলিশের ইন্টারপোলের রেড অ্যালার্ট বা এইসব তৎপরতার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনারা জানেন মধ্যপ্রাচ্যের এইসব দেশে
যখন এই যার অপরাধ যিনি করেছেন যে ভাড়া দেয়নি, তখন বাড়িওয়ালাকে যদি তার দেনা শোধ করে দেওয়া হয় তাহলেই কিন্তু তখন এই মামলাটি আর চলে না। তো এখন সেই নেগোসিয়েশন হচ্ছেন যে 4 জন পার্টনার যারা আছে তারা মিলে ওই বাড়িওয়ালা যে টাকাটা পান, যেটা বাকি পড়ে গিয়েছিল, সেই টাকাটা শোধ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সেই টাকা শোধ হলেই এই মামলা দুবাইয়ের স্টাইলেই চলবে। এখন আপনাদের আরো বেশি একটা ইন্টারেস্টিং তথ্য দিই যে বেনজির আহমেদ তো 4 নম্বর আসামি, পার্টনার। এই হোটেল ব্যবসার একজন পার্টনার বর্তমানে বিএনপি থেকে নির্বাচিত চট্টগ্রামের একটি আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এই হোটেলটার ডিটেলসও পেয়েছি। হোটেলটা হলো দুবাইয়ের দেওড়া এলাকায় মাকতুল স্ট্রিটে রয়্যাল কনকর্ড হোটেল। আপনারা গুগলে সার্চ দিলে হোটেলটা পাবেন এবং এই হোটেলে বিএনপির যে এমপি, রানিং এমপি বেনজির আহমেদের পার্টনার, তিনি হলেন চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচিত আলহাজ জসিমউদ্দিন আহমেদ। এবং আলহাজ জসিমের সাথে বেনজির আহমেদের কিন্তু অনেক পুরনো সম্পর্ক এবং এই হোটেলের যে আসল মালিক, যার কাছ থেকে তারা ভাড়া নিয়েছিলেন, তিনি আবার এই ইউনাইটেড আরব আমিরাতসের রয়্যাল ফ্যামিলির লোক। সুতরাং খুবই প্রভাবশালী হয়। তিনি এই মামলাটি করেছেন। এই জসিম, বেনজির আহমেদ, এদের কাছে 28 মিলিয়ন দিরহাম পাওনা রয়েছে। আর এর আগেও তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছিল। তারা তুরস্ক থেকে ডান্সার এবং অন্যান্য মেয়েদের এনেছিল এবং সেখানেও কিছু সম্মানী ঠিকমতো দেওয়া হয়নি। সো এই বিষয়গুলো নিয়েই যে মামলা এবং সেখানে বেনজির আহমেদ আটক হয়েছেন, তো সেটাকেই বাংলাদেশে ভিন্ন খাতে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এই পুরো ঘটনাটা যেভাবে মিডিয়ায় এসেছে তাতে এমন হয়েছে যে আমাদের আওয়ামী লীগের অনেকেই খুব নার্ভাস হয়ে গেছে যে তাহলে কেন এরকম হলো। কিন্তু একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি আর ঘটনা ঘটার পরেই একটা ন্যারেটিভ আমরা বাংলাদেশে পাই। বাংলাদেশে এখন আর কোনটা সত্য কোনটা মিথ্যা, এইটা এখন মানে ইটস ভেরি কনফিউজিং। তবে সত্য হলো যে দুবাইয়ে একটা নিজস্ব বিষয়, একটা হোটেলের ভাড়ার ব্যাপার নিয়ে একটা মামলা, সেই মামলায় বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছিলেন এবং এখনো পুলিশ হেফাজতে আছেন এবং তারা যদি টাকাটা বাড়িওয়ালাকে পরিশোধ করেন তাহলে এই মামলার থেকে তারা মুক্তি পাবেন। এখন দেখা যাক কি হয়। তো এর থেকে আমাদের অনেক বেশি দুশ্চিন্তা করবার দরকার নেই। বাংলাদেশ, ইন্টারপোল, রেড অ্যালার্ট, এগুলো মুখরোচক ব্যাপার, শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবতা আমি আপনাদের জানিয়ে দিলাম। সমাজ দর্শক, দিন যত যাচ্ছে তত আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি আসছে। প্রেমের জন্য নয়, বিরোধিতার জন্য, প্রতিযোগিতার জন্য। রাজনীতির ময়দানে গত 2 বছর ধরে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে বাধা দেওয়ার জন্য মূলত যুগপৎভাবে বিভিন্ন শ্রেণী সম্প্রদায় ব্যক্তি কাজ করেছে। একথা সত্য যে 17 বছরের ক্রমাগত শাসনে, শোষণে, তাদের অত্যাচারে সমাজের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল। বহু মানুষ কায়মনো ব্যাখ্যা চেয়েছিল যে আওয়ামী লীগের পতন হোক, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের পতনের পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যেটা চলছে, সেক্ষেত্রে এদেশে একজন অন্ধ, একজন বোবা, একজন বেকুব কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে মন্দ কাজগুলো হয়েছে তার চেয়ে এখন মন্দ কাজ কম হচ্ছে। একজন লোক বলতে পারবে না যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো হয়েছে দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, তার চেয়ে আরও বেশি কাজ এই জমানাতে হচ্ছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে দেখেছি যে এক রাশ কথার ফুলঝুরি। তিনি কেবল কথা বলেই চলেছেন, কেউ শুনুক বা না শুনুক তিনি বলবেনই। কেউ টিটকারি করুক, হাসুক, মস্কারা করুক, এটা কোনো বিষয় নয়, তাকে হাসতেই হবে জনগণের সামনে আর ক্রমাগত মানুষকে স্বপ্ন দেখাতে হবে এবং যেন তেন স্বপ্ন না, একেবারে ডাহা মিথ্যা স্বপ্ন। এবং ক্রমাগত 18 বছর ধরে তিনি সেই মিথ্যার ভারে ডুবতে ডুবতে এমন একটা জায়গাতে তিনি ডুবে গেলেন
যে এখন এই বাংলাদেশে ইউনূস নামে যে কোনো প্রাণী আছেন, জীবিত আছেন, বেঁচে আছেন, ভালো আছেন, কোথায় আছেন, কেমন আছেন, এটা নিয়ে কোনো মানুষের আগ্রহ নেই। মানুষ তাকে খুঁজে গালি দেওয়ার জন্য, মানুষ তাকে খুঁজে বদনাম করার জন্য। এমন অনেক ঘটনা ঘটে, তিনি হয়তো সেই কাজগুলো করেননি, কিন্তু তারপরে লোকজন তাকে বকাঝকা করছে। এই যে তার ব্যর্থতা, এই ব্যর্থতার সঙ্গে সঙ্গে তিনি যে সকল শক্তি তৈরি করেছিলেন, রাজনৈতিক শক্তি, তার কিংস পার্টি, অনেকগুলো কিংস পার্টি তিনি তৈরি করেছিলেন। তার মধ্যে শুধু এনসিপিকে আমরা এখন একটা বাস্তব অবস্থায় দেখতে পেরেছি, কিন্তু এনসিপির বাইরে আরও প্রায় 30-35টি বা 40টির মতো কিংস পার্টি তৈরি হয়েছিল। তো সেই কিংস পার্টির মাধ্যমে একটি নির্বাচন বা একটি সাজানো নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি সংসদ, সেই সংসদের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, হোয়াট এভার মেবি, তার যে মাস্টার প্ল্যান ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটি মুখ থুবড়ে পড়েছে। তো ইউনূস জমানাতে যেটি হলো, প্রথমত আওয়ামী লীগের যারা লোকজন তারা মোরালি দুর্বল হয়ে পড়েছিল, যেটি এই গত 2 বছরের মাথায় বুমেরাং হয়েছে। তারা সেটাকে সেই দুর্বলতাটাকে তারা শক্তি হিসেবে, পুঁজি হিসেবে তারা সেটাকে এখন বিনিয়োগ করতে যাচ্ছে রাজনীতির ময়দানে। খুবই জটিল একটা বিষয়। এটা কি করে সম্ভব? প্রথমত হলো যে আওয়ামী লীগ জমানাতে তারা বারবার মনে করতো যে বোধহয় তারা মন্দ কাজ করেছে। 2014 সনের কাজটি ঠিক হয়নি, 19-এ আরও ঠিক হয়নি, 18-তে, 24-এ তো একেবারেই ঠিক হয়নি। আর এই কারণে আসলে আল্লাহর অভিশাপ নাজিল হয়েছে এবং সেই সমন্বয়কদের হাতে, কোটা বিরোধীদের হাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এরকম নীতি কথা আওয়ামী লীগের অনেকে বলতো, কিন্তু এখন আওয়ামী লীগের সব লোক তারা যেটা বলছে সেটা হলো যে না, এই দেশ চালানোর জন্য আসলে শেখ হাসিনাকেই দরকার। শেখ হাসিনা যা করেছেন সঠিক করেছেন। বিএনপির অনেক লোক তারা এখন উচ্চ গলায় বলছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারিনি, তাকে যদি বাংলাদেশে কেউ চিনে থাকে সেটি হলো শেখ হাসিনা চিনেছিলেন। এ সকল কথার ফলে কি হলো, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সম্পর্কে আলটিমেটলি দেশের রাজনীতিতে একটা স্পেস তৈরি হয়ে যায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে যারা ছিলেন, এর দুটো অংশ। একটা হলো ছাত্রদের মধ্যে যে অংশটি ক্যাবিনেটে ছিলেন অথবা ক্যাবিনেটে না থেকেও তারা মন্ত্রীর পদমর্যাদায় প্রভাব বিস্তার করেছে, যেমন হাসনাত, সার্জিস, তাদের ক্ষমতা কোনো অংশে কোনো মন্ত্রীর চেয়ে কম ছিল না। অন্যদিকে ক্যাবিনেটে যারা ছিলেন, সেই ক্যাবিনেটে ছিলেন যেমন মাহফুজ ছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ছিলেন, নাহিদ ছিলেন। তো নাহিদ এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি এভাবে, কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ সরাসরি যেটি বলেছেন সেটি হলো তারা ইউনূস সাহেবকে বুঝতে পারেননি, তারা কিসেন ক্যাবিনেটে ছিলেন না, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তাদেরকে সামনে দেখিয়ে দ্য ওল্ড হ্যাগার্ড, বুড়ো বা বুড়ি ডাইনি যারা ছিলে, তারা তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তো এই সকল কথার পাশাপাশি আবার বিএনপির যারা লোকজন আছে তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে কেউ খুশি নন। এই ভদ্রলোক নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে গেছে, সরকারের জন্য অনেকগুলো বোঝা তৈরি করে গেছে এবং আমাদের এই সমাজের যে বন্ধন ছিল, রাজনৈতিক বন্ধন, সামাজিক বন্ধন, সেই রাজনৈতিক সামাজিক বন্ধন ছিন্ন এবং বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সেটা কেমন ছিল, জাস্ট একটা উদাহরণ দিই। সম্প্রতি যেটি প্রকাশ্যে চলে এসছে, একজন সাংবাদিক, নামই বলে ফেলি, সেটা হলো বিবিসিতে চাকরি করতো আকবর, তিনি। আর পরবর্তীতে এই আকবর আবার ইউনূসের জমানাতে প্রেস মিনিস্টার রূপে তিনি চাকরি করেছেন লন্ডন দূতাবাসে। আকবরের একটি বক্তব্য যে তিনি রিপোর্ট করার জন্য একটি জেলাতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে ওখানে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের যে এমপি, সংসদ সদস্য, তিনি প্রতি মাসে বিএনপির ওখানে যিনি সাবেক এমপি তাকে 5 লাখ টাকা করে দেন, ডোনেশন দেন, যেন তিনি রাজনীতি করতে পারেন। এই ঘটনা সত্য, সে নাম বলেনি, কিন্তু সে জানে এবং সে বললে প্রয়োজন আমি নাম বলব, কিন্তু আমিও জানি এই ঘটনা সত্য। এরকম অসংখ্য ঘটনা, এই ঘটনা ঢাকা জেলায় ঘটেছে, এই ঘটনা নোয়াখালীতে ঘটেছে, এই ঘটনা যে কুমিল্লাতে ঘটেনি
তাও কিন্তু বলা যাবে না। তো কাজেই এই যে রাজনীতির একটা সহমর্মিতা ছিল, অনেক কিছু আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেন না, কিন্তু তারা বিএনপির সঙ্গে আসলে সম্পর্কটা নষ্ট করতেন।